এখন তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এমন একটা সিনারিওতে সবাই যখন চিন্তিত যে তার ক্যারিয়ারটা ঝুঁকিতে কিনা, সেই রকম একটা সিনারিওতে এসে ওয়ার্ডপ্রেস শেখা কতটা যৌক্তিক, আজকের ভিডিওতে এ ব্যাপারে কথা বলবো। শুধু তাই না, এআই এর এই যুগে ওয়ার্ডপ্রেস শেখাটা কেন একটা স্মার্ট মুভ, কেন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য এআইটা কম্পিটিটর না হয়ে কম্পেনিয়ন হলো, এবং আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে চান তাহলে আপনার জন্য রোডম্যাপটা কি হবে, বিগিনার টু অ্যাডভান্স, তিনটা জিনিসই এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব। এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য হোস্টিঙ্গারকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু হোস্টিঙ্গার নিয়ে কথা বলার আগে আমরা মূল টপিকে ফেরত যাই এবং সেটা নিয়ে কথা বলতে শুরু করি। তো চলেন শুরু করে। ভিডিওতে এখনই একটা লাইক করবেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। প্রথমেই কথা বলবো এআই এর এই যুগে ওয়ার্ডপ্রেস কতটা রিলেভেন্ট। W3 টেক ডাটা 2025 এর রিপোর্ট অনুযায়ী এখনো স্টিল ইন 2025 ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হয় 43% এরও বেশি ওয়েবসাইটে। কেন ওয়ার্ডপ্রেস এতটা পপুলার আপনি হয়তো ভাবতে পারেন। ওয়ার্ডপ্রেস পপুলার হবার একটা বড় কারণ হচ্ছে এটা ইজ অফ ইউজ। খুব সহজে এটাকে ব্যবহার করা যায়, কোনো রকম কোডিং বা টেকনিক্যাল স্কিল না থাকলেও আপনি ঠিক যেরকম ওয়েবসাইট বানাতে চান আপনি সেরকম ওয়েবসাইট বানাতে পারবেন। যদিও ওয়ার্ডপ্রেসে স্টার্ট হয়েছে একটা ব্লগ সাইট হিসাবে, ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন। আপনি যদি চান যে আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারেন। আপনি যদি মনে করেন আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, বানাতে পারেন। আপনি যদি বলেন যে আমি একটা কর্পোরেট ওয়েবসাইট বানাবো, বানাতে পারবেন। আপনার যদি একটা ইবুক থাকে এবং আপনি যদি মনে করেন আমি এই বইটা সেল করে আয় করতে চাই, আপনি সেরকম একটা ওয়েবসাইটও ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এর বাইরে আপনি যদি মনে করেন যে আমি একটা এডটেক প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে আমার কোর্স থাকবে এবং আমি সেই কোর্সগুলো সেল করব, অথবা আপনি যদি মনে করেন যে আমার যে প্ল্যাটফর্ম আছে সেখানে আরও ইনস্ট্রাক্টর আমি নিব এবং তাদের সাথে একটা প্রফিট শেয়ারিং হবে, এরকম বিভিন্ন ধরনের কাজ আপনি কিন্তু চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন। যেটা আপনি নর্মালি চিন্তা করতে গেলে আপনার কাছে মনে হবে অনেক কমপ্লেক্স, কাজগুলো আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন। আপনি যদি একজন লয়ার হন, আপনার জন্য ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারেন। আপনি যদি একজন ডেন্টিস্ট হন, আপনি আপনার সার্ভিস সেল করার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন। আপনার যদি একটা রেস্টুরেন্ট থাকে সেটার ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন। তো দুনিয়ার যত রকম ওয়েবসাইট আপনি কল্পনা করছেন তার প্রায় বেশিরভাগ ওয়েবসাইট আপনি চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন। আবার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা এত সহজ যে আপনি মোটামুটি ফেসবুক ব্যবহার করতে পারেন, মোবাইল ব্যবহার করতে পারেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটও ম্যানেজ করতে পারবেন। এই যে ইজ অফ ইউজ ব্যাপারটা, এটার কারণে ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয়। আরও একটা বড় ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানান, নর্মালি আমরা ওয়েবসাইট বানালে চাই আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করুক। ওয়ার্ডপ্রেসের কয়েকটা প্লাগইন আছে, আপনি প্লাগইনটা ইনস্টল করে রাখলেই আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে অনেক ভালো করবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অসংখ্য প্লাগইন আছে, আমি যদি নাম্বারটা বলি প্রায় 60,000 বা 60,000-এরও বেশি। তো এত প্লাগইন থাকার ফলে আপনার যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার যখন যে ফিচারটা দরকার আপনি জাস্ট ওই প্লাগইনটা ইনস্টল করলেই আপনার মোটামুটি সেই ফিচারটা আপনার ওয়েবসাইটে অ্যাভেলেবল। যেমন ওয়ার্ডপ্রেস মূলত একটা ব্লগ সাইট, কিন্তু আপনি যদি ই কমার্স প্লাগইনটা ইনস্টল করেন তাহলে আপনার ওয়েবসাইটটা হয়ে যাবে একটা ই কমার্স ওয়েবসাইট। আপনার একটা ওয়েবসাইট, সেখানে আপনি মনে করেন যে আপনি কোর্স সেল করতে চান, সেক্ষেত্রে আপনি যদি টিউটর এলএমএস অথবা আরও এরকম অনেক এলএমএস প্লাগইন আছে আপনি এগুলো যদি ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা একটা এডটেক প্ল্যাটফর্ম হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আমার ওয়েবসাইটে আমি ইন্টিগ্রেশন অ্যাড করতে চাই, বিভিন্ন ধরনের অটো বা এআই ইন্টিগ্রেশন, তাহলে আপনি সেই রিলেটেড প্লাগইন অ্যাড করবেন, হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে কাস্টমাইজেশন ফিচার আছে আমার ভালো লাগে না, আপনি অন্য ফিচার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি ডিভি ব্যবহার করতে পারেন, এলিমেন্টর ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন আমার ওয়েবসাইটে একটা সুন্দর কন্ট্যাক্ট ফর্ম দরকার, সেটা ডিফারেন্ট ফিচার দরকার, আপনি কন্ট্যাক্ট ফর্ম 7 ব্যবহার করতে পারেন, বিট ফর্ম ব্যবহার করতে পারেন, অথবা আপনি গ্র্যাভিটি ফর্ম ব্যবহার করতে পারেন। অসংখ্য অপশন আপনার কাছে অ্যাভেলেবল। আমি বলতে চাচ্ছি আপনার যখন ঠিক যেটা প্রয়োজন সেটার জন্য আপনি প্লাগইন পেয়ে যাবেন এবং সেই প্লাগইনটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে সেই ফিচারটা চলে আসবে। খুব সহজ। এইসব কারণে ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি পপুলার। কিভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবেন, সেখানে কিভাবে আপনি পোস্ট তৈরি করবেন, পেজ তৈরি করবেন, থিম সেট আপ করবেন, প্লাগইন সেট আপ করবেন, চলেন আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং সেখান থেকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখি। আপনি যখন একটা ওয়েবসাইট বানাতে চাইবেন তখন আপনার একটা ডোমেইন এবং একটা হোস্টিং লাগবে। তো হোস্টিং এর জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো হোস্টিঙ্গার, এবং হোস্টিঙ্গার থেকে আপনি যদি ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে চান ডেফিনেটলি লিঙ্কটা আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটা হচ্ছে alihosen.com/হোস্টিঙ্গার। আপনি যদি এই লিঙ্কে গিয়ে এন্টার ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে হোস্টিঙ্গারের ওয়েবসাইট। এটা হচ্ছে আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যদি হোস্টিঙ্গার থেকে ডোমেইন হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আমার একটু সাপোর্ট হবে, এই আর কি। তো আপনি যদি হোস্টিঙ্গার থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে চান, দেখেন আমি কেন হোস্টিঙ্গারটাকে রিকমেন্ড করি, কারণ আমি নিজেই হোস্টিঙ্গার ব্যবহার করি এবং ওয়ার্ডপ্রেসও হোস্টিঙ্গারকে রিকমেন্ড করে। এই কারণে আমিও আপনাকে রিকমেন্ড করতে পারি হোস্টিঙ্গারটাকে ব্যবহার করার জন্য। হোস্টিঙ্গার থেকে আপনি যদি ডোমেইন হোস্টিং পারচেস করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন ওদের প্রিমিয়াম আছে, বিজনেস আছে এবং ক্লাউড স্টার্টআপ আছে। আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে হোস্টিং পারচেস করতে পারেন। আপনি যদি প্রিমিয়াম হোস্টিংটা চুজ করেন সেক্ষেত্রে আপনি 25টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এই হোস্টিংয়ে আপনি 25,000 মান্থলি ভিজিট পাবেন, 25 GB SSD স্টোরেজ পাবেন, একটা ফ্রি ডোমেইন পাবেন। যদি আপনি 12 মাস, 24
মাস অথবা 48 মাসের জন্য হোস্টিং পারচেস করেন, অটোমেটিক ব্যাকআপ পাবেন, তারপরে আনলিমিটেড ফ্রি এসএসএল পাবেন, তারপরে হচ্ছে যে একটা ফ্রি ইমেইল পাবেন, উইকলি ব্যাকআপ পাবেন। ওকে, এই কাজগুলো আপনি এই জিনিস এবং আনলিমিটেড ব্যান্ডউইথ আপনি পাচ্ছেন যদি আপনি হোস্টিংয়ারের প্রিমিয়াম প্যাকেজটা নেন। তো আপনি যে প্যাকেজটা পারচেস করতে চাবেন আমি আপনাকে রিকমেন্ড করব একটু এক্সপ্লোর করবেন, ওদের ডিটেইলগুলো দেখে তারপর আপনি চুজ করবেন। তো আমরা ধরেন প্রিমিয়ামটা নিতে চাচ্ছি, তো আমরা প্রিমিয়ামটাকে চুজ করলাম, চুজ প্ল্যান। তো চুজ প্ল্যান করলে আপনাকে কার্ট পেজে নিয়ে আসবে এবং কার্ট পেজে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে হোস্টিংয়ারে এই মুহূর্তে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট চলছে। হ্যাঁ, এবং হোস্টিংয়ারে মোটামুটি সবসময় এরকম ডিসকাউন্ট থাকে, কিন্তু এই ডিসকাউন্টের উপরেই আপনি দেখেন এখানে এখন টোটাল ডিসকাউন্ট হচ্ছে কত পার্সেন্ট, ওরা সেটিংটা আপডেট করে ফেলেছে, যে কারণে এখন ইনিশিয়ালি বোঝা যাচ্ছে কত পার্সেন্ট সেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কেন আগে তো দেখা যেত। আচ্ছা যাই হোক, এখানে আপনি দেখেন ওদের মূল প্রাইস হচ্ছে $557, কিন্তু এখন আপনি কিনতে পারছেন $143। এখানে আপনার একটা কুপন কোড আছে। কুপন কোডটা কি? কুপন কোডটা হচ্ছে আপনি যদি এই মাসে এখন যে জুন মাস চলছে, জুন মাসের 30 তারিখের মধ্যে আপনি যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনি লিখবেন প্রোকোডার 15। আমি প্রোকোডার নামটা আর ব্যবহার করছি না, এখন থেকে আমার চ্যানেলের নাম আলী হোসেন, কিন্তু এই কুপন কোডটা জাস্ট আমাকে হোস্টিংয়ের থেকে অনেক আগে দিয়ে দিয়েছিল, যেটার মেয়াদ এই মাসেই শেষ হয়ে যাবে। তো এই কয়দিনের জন্য জাস্ট এই কুপন কোডটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, প্রোকোডার 15। এটা ব্যবহার করলে হোস্টিংয়ারে আপনি যে ডিসকাউন্টটা আছে এর উপর এক্সট্রা আপনি 15% ডিসকাউন্ট পাবেন। দেখেন, ওকে, এই যে দেখেন কুপন কোড অ্যাপ্লাইড, এক্সট্রা 15% ডিসকাউন্ট। কিন্তু আপনি যদি 48 মাস অথবা 24 মাসের প্যাকেজ না নিয়ে আপনি যদি 12 মাসের প্যাকেজ নেন তখন কিন্তু আর এই কুপন কোডটা কাজ করবে না। সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে আলী 10, হ্যাঁ, আমার নাম তারপরে 10, এটা দিলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। তার মানে হোস্টিংয়ার থেকে আপনি যে প্যাকেজটি চুজ করতে চান না কেন সেটার উপর এক্সট্রা কিন্তু আপনি একটা ডিসকাউন্ট পাবেন। দেখেন এখন $153 পরিবর্তে, ডলারের পরিবর্তে এটা জাস্ট $43 হয়ে গেছে। হ্যাঁ, তা আপনি আপনার পছন্দ মতো কুপন কোড ব্যবহার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আপনি যখন আপনার ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড দিয়ে পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন, আপনাকে নিয়ে যাবে হোস্টিংয়ারের এইচ প্যানেলে। আমি আমার হোস্টিংয়ার এইচ প্যানেলে লগ ইন করি এবং সেখান থেকে বাকি কাজগুলো আপনাকে দেখাচ্ছি। তো দেখেন আমি আমার হোস্টিংয়ারের এইচ প্যানেলে লগ ইন করলাম। তো এইচ প্যানেলে লগ ইন করার পর আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাবেন বা একটা ওয়েবসাইট বানাতে চাবেন তখন আপনি চলে যাবেন ওয়েবসাইটে, সেখান থেকে চলে যাবেন ওয়েবসাইট লিস্ট এখানে। তো ওয়েবসাইট লিস্টে আসার পরে আপনি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ক্লিক করবেন ওয়ার্ডপ্রেসে। তো আপনি যখন নেক্সট প্রেস করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসবে এবং এই পেজে আসার পরে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য আপনার একটা ইমেল অ্যাকাউন্ট এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে দেখেন আমি একটা ইমেল অ্যাকাউন্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য। তারপর আমি ক্লিক করবো নেক্সট। তো নেক্সট করলে এখানে আপনাকে বলছে যে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাবেন সেটার টেমপ্লেট। আপনি চাইলে যদি মনে করেন আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, অথবা আপনি এখানে দেখেন অনেকগুলা টেমপ্লেট ওরা আপনাকে দিয়ে দিচ্ছে। তো আমরা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করব। এরপর আপনাকে আপনার ডোমেইনটা কানেক্ট করতে হবে। হোস্টিংয়ারে আপনি 12 মাস, 24 মাস অথবা 48 মাসের জন্য যদি ডোমেইন হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আপনি ডোমেইনটা ফ্রি পাবেন। তো এখানে আপনি ওই ডোমেইনটা ক্লেম করে নিতে পারেন। আপনি এমন একটা ডোমেইন ক্লেম করার কথা ভাববেন যে ডোমেইনটা কেউ চুজ করে নাই। যেমন আপনি যদি বলেন যে আমি facebook.com নিব, এটা কি হবে? দেখেন facebook.com ট্রাই করলে এটা কি আপনি কিনতে পারবেন? এটা কিনতে পারবেন না। দেখেন এখানে বলে দিচ্ছে অলরেডি ইউজড অ্যাট হোস্টিংয়ার। হোস্টিংয়ারে facebook.com নাকি হোস্টিংয়ার থেকে কিনেছে, আমি এটা জানি না। আচ্ছা যাই হোক, আজকেই জানলাম। আবার আপনি মনে করেন alihosen.com, এই ডোমেইনটা আপনি কিনতে চান, এটাকে আপনি কিনতে পারবেন না। কেন? কারণ এই ডোমেইনটা আমি কিনে ফেলেছি। কিন্তু আপনি ধরেন মনে করেন আলী হোসেনের পরে আপনি দুইটা এসএস দিয়ে দিলাম, এই নামে যদি ডোমেইন কেউ না কেনে, দেখেন এই ডোমেইনটা আপনি কিনতে পারবেন। এবং আপনার যদি হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আপনার এখানে লেখা থাকবে ফ্রি। যেহেতু আমি এখন আর আরেকটা ডোমেইন আলাদা করে কিনতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি সাব ডোমেইনের মধ্যে এটা ইনস্টল করব। তো সাব ডোমেইনের জন্য আমি এখানে লিখবো wordpress.alihosen.com। তাহলে alihosen.comটা আমার মূল ডোমেইন আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমার সাব ডোমেইন। তো এর মধ্যে আমি এখন ফ্রি সাব ডোমেইন এটা নিলাম, নিয়ে এবার আমি ক্লিক করব ইনস্টল, মানে এটাই এখন আমার ডোমেইন আর কি। ওকে, এবার আমি ইনস্টল করব। তাহলে আমার হোস্টিং এবং ডোমেইন দুইটাই রেডি হয়ে গেছে। তাহলে এখন আমার জন্য হোস্টিংয়ার কি করবে, আমার যে ডোমেইনটা এখন চুজ করলাম সেই ডোমেইনের মধ্যে সে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে সবকিছু রেডি করে আমাকে এরপর দিয়ে দিবে। তো এখানে একটা কথা আপনাকে বলে রাখবো, আপনি যখন হোস্টিং পারচেস করতে চাইবেন তখন অবশ্যই একটা ভালো হোস্টিং প্রোভাইডারের থেকে সার্ভিসটা নেওয়ার কথা ভাববেন। এর ফলে আপনার জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনি যখন হোস্টিংটা পারচেস করতে চাবেন তখন দেখা যাবে যে আপনি এটা কিন্তু একদিন দুই দিনের জন্য করবেন না, আপনি বিজনেসটা কন্টিনিউ করবেন। তো সেক্ষেত্রে বছরের পর বছর আপনি ওই সার্ভিসটা নেবেন তাদের কাছ থেকে, যে কারণে তাদের সার্ভিস যদি খারাপ হয় আপনি বছরের পর বছর ভুগবেন। এজন্য আমি আপনাকে রিকমেন্ড করবো একটা ভালো হোস্টিং প্রোভাইডারের থেকে হোস্টিং সার্ভিসটা নেওয়ার জন্য। তো এটা একটু খেয়াল রাখবেন এবং আপনি যখনই যার থেকে হোস্টিং পারচেস করতে চান সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টগুলো ভালো করে পড়বেন। আমার একটা ভিডিও আছে ওয়েব হোস্টিংয়ের ফাঁক ফোকর,
আপনি ওই ভিডিওটা দেখতে পারেন, কারণ বাংলাদেশের হোস্টিংয়ে কিন্তু অনেক কাহিনী আছে। হ্যাঁ, আপনাদের অনেকেই হয়তো বলবেন আমার তো ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড নাই, তাহলে আমি কিভাবে হোস্টিং পারচেস করব। তো অনেকেই আছেন যারা বাংলাদেশি হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং পারচেস করতে চান। তো আপনি যদি বাংলাদেশি কোনো প্রোভাইডার থেকে হোস্টিং পারচেস করতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করবো ওয়েব হোস্টিংয়ের ফাঁকফোকর ওই ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আমার চ্যানেলে গেলেই আপনি সেটা পাবেন। তো দেখেন আমাদের জন্য ওয়ার্ডপ্রেস সেট আপ হয়ে গেছে এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আপনি দেখেন এখানে কোনো কিছু আপনার কোডিং জানার দরকার নেই, আপনি জাস্ট অনায়াসে এই ওয়েবসাইটটা বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এই ওয়েবসাইটটাকে লগ আউট করে দিব। লগ আউট করার পর এখানে আমি আপনাকে দেখাবো এবং আমি এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো লগ ইন করে আমি একটু দেখলাম যে আমার যে লগ ইন ক্রিডেনশিয়ালটা আছে এটা কাজ করছে কিনা। ওকে, এটা একবার ট্রাই করে দেখবেন। এবার আপনি একটু দেখেন এই যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এখন দেখতে কেমন। আপনি যদি ভিজিট সাইটে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটটা এখানে দেখতে পারবেন। এই ওয়েবসাইটের এই যে ডিজাইন, আমাদের মোবাইলের মধ্যে আমরা যেরকম থিম ইনস্টল করি এবং থিম ইনস্টল করার কারণে আমাদের ওয়েবসাইটের একটা ডিজাইন আসে। আপনি যদি আপনার ওয়েবসাইটে এরকম ডিজাইন চেঞ্জ করতে চান, আপনি চলে যাবেন অ্যাপিয়ারেন্সে, সেখান থেকে আপনি চলে যাবেন থিমে। তো থিমে গেলে আপনি এখান থেকে যদি আরেকটা থিম ইনস্টল করেন, ধরেন এখানে ওয়ার্ডপ্রেস থেকে আমাদেরকে 3টা থিম ওরা ফ্রিতে দিয়ে দেয়। তো আপনি থিম নতুন একটা ইনস্টল করলাম, এর ফলে আপনি দেখেন আমার ওয়েবসাইটের ডিজাইন কিন্তু এখন আরেক রকম হয়ে গেছে। আপনি যদি আরও থিম ইনস্টল করতে চান, অ্যাড থিমে ক্লিক করবেন এবং যেমনটা আমি বললাম 10,000 প্লাস থিম আছে। এখানে আপনি একটু স্ক্রল করে দেখেন অসংখ্য থিম আছে এবং আপনি কোন ক্যাটাগরির ওয়েবসাইট বানাতে চান সেই ক্যাটাগরিরই কোনো না কোনো থিম হয়তো আপনি পেয়ে যাবেন। যে কোনো একটা থিম আপনি এখান থেকে চুজ করতে পারেন। ধরেন এই যে লাইটনিং, এই থিমটা আপনি ইনস্টল করতে চান, তো আপনি জাস্ট এখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে এবং এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি যখন এখানে অ্যাক্টিভ বাটনে প্রেস করবেন তাহলে থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই থিমটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনি যদি এখানে এখন রিফ্রেশ করেন তাহলে দেখেন আপনার ওয়েবসাইটটা এখন কিন্তু আরেক রকম হয়ে গেছে। আপনার ওয়েবসাইটে যখন কোনো একটা ডিজাইন আপনি চেঞ্জ করতে চান তখন আপনি ব্যবহার করবেন থিম। এবার ধরেন এই যে ওয়েবসাইটের এখানে নাম আছে wordpress.alihosen.com, আমাদের ওয়েবসাইটের নামটা এরকম হবে না। এই জন্য আমরা কি করব, সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা চলে যাব জেনারেলে আসার পর এবার এখানে আপনি একটা নাম দিবেন। আপনার ওয়েবসাইটের কি নাম হবে সেটা মনে করেন আমরা একটা নাম দিলাম, ট্যাগলাইন দিলাম বাই এন্ড বি হ্যাপি। জাস্ট আমার যা মাথায় আসছে। এখানে চুজ এ সাইট আইকন, এই যে এখানে দেখেন একটা পৃথিবীর মতো মার্ক, কিন্তু আপনি যদি মনে করেন যে না এখানে পৃথিবীর মতো মার্ক হবে না, এখানে অন্য একটা আপনার আইকন দেখাবে, তাহলে আপনি সাইট আইকন দিবেন। আমি এখানে একটা সাইট আইকন আমার কম্পিউটার থেকে দিয়ে দিই। ধরেন আমার স্টুডেন্ট লাইফের একটা ফটো এখানে আপলোড করে দিলাম এবং সাইট আইকন দিয়ে দিলাম। তাহলে কি হবে, এটা এখন এই জায়গাটাতে চলে আসবে। তো আপনি বলবেন যে ভাই আপনি এগুলো সেট আপ করেছেন, এগুলো কিছু এখানে আসে নাই, সমস্যা নেই, সবই আসবে। এরপরে আপনি এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেলটা দিতে পারেন। হ্যাঁ, কেউ আপনার ওয়েবসাইট লগ ইন করতে পারবে কিনা সেটা আপনি দিতে পারেন। টাইমটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। সব কিছু করার পরে এবং আপনার উইকটা কবে স্টার্ট হয়, আমাদের স্যাটারডে, তো আমরা এটা দিয়ে এবার সেভ চেঞ্জ করলাম। এই সেভ চেঞ্জ করার পর এবারও যদি আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, আচ্ছা এটা যে আপনি দেখেন আমি রিফ্রেশ করছি কিন্তু এটা রিফ্রেশ হচ্ছে না। এটার কারণ হচ্ছে আমাদের এখানে একটা ক্যাশিং প্লাগইন ইনস্টল করা আছে। এই ক্যাশিং প্লাগইন থাকলে কি হয়, আপনার ওয়েবসাইটের ক্যাশিংটা দ্রুত হয় এবং যারা এক্সিস্টিং ইউজার বারবার আপনার ওয়েবসাইট ভিজিট করে তারা আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট লোড হতে দেখবে। কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি যখন আপনার ওয়েবসাইটটা ডিজাইন করবেন তখন আপনি ক্যাশিং প্লাগইনটা ডিসেবল করে রাখবেন। যখন পুরো ওয়েবসাইটের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটা এনেবল করবেন, আদারওয়াইজ আপনি এরকম ঝামেলা পড়বেন। দেখেন এখন আমি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমার যেখানে সাইট আইকন চলে আসছে, ওয়েবসাইটের নাম চলে আসছে, ট্যাগলাইন চলে আসছে, হ্যাঁ এখানেও নাম চলে আসছে। এবার এখানে আপনি একটা নেভিগেশন মেনু দিতে চান হয়তো, তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন। কিভাবে আপনি পেজ তৈরি করবেন সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি চলে যাবেন এই যে পেজেস থেকে অ্যাড নিউ পেজ। তো ওয়ার্ডপ্রেসে অনেকেই একটা জিনিস নিয়ে কনফিউজড হয়, সেটা হচ্ছে পোস্ট এবং পেজ নিয়ে। পেজ হচ্ছে একটা জাস্ট সিম্পল ইন্ডিভিজুয়াল পেজ, আর পোস্ট আপনি যখন বানাবেন সেই পোস্টটা হবে একটা পোস্টের সাথে আরেকটা পোস্ট কানেক্টেড। ওয়ার্ডপ্রেস মূলত একটা ব্লগিং সাইট, মানুষজন ব্লগ করার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করে। তো ওয়ার্ডপ্রেসে আপনি যখন একটা নিউজ ট্যাগ সেকশন হবে, যে সেকশনের মধ্যে আপনার অনেকগুলো পোস্ট থাকবে, একটা পোস্টের সাথে আরেকটা পোস্ট কানেক্টেড দেখা যায় না, নেক্সট পোস্ট, রিসেন্ট পোস্ট, টপ পোস্ট এরকম থাকে। তো ওই ক্যাটাগরি করার জন্য আপনি সেগুলোকে পোস্ট আকারে দেবেন, আর পেজগুলো হবে ইন্ডিভিজুয়াল পেজ, ওটার সাথে অন্য কোনো কিছু কানেকশন থাকবে না। ডেফিনেটলি আপনি লিঙ্কিং করতে পারবেন কিন্তু এমনিতে অন্য কোনো কানেকশন থাকবে না। তো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কয়েকটা পেজ তৈরি করবো, জন্য আমরা অ্যাড পেজে যাব। অ্যাড পেজে যাওয়ার পর আমরা এখানে এখন পেজের একটা নাম দিব। ধরেন আমরা হোম পেজ একটা করতে চাই, তাহলে আমরা এখানে দিব হোম পেজ দিয়ে এবার আমি এটাকে এখানে পাবলিশ করে দিলাম। তারপর আমরা আবার এই যে আপনার যে বাটনটা ছিল আমি আবার দেখাই, আমি আবার এড নিউ পেজে যাব এবং এখানে গিয়ে এখন আমি আরেকটা পেজ নিব যেটার নাম হবে অ্যাবাউট। পেজটাকে আমি এখানে পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করার পর এই যে আমার ফেসটা আছে বা আপনার সাইট আইকন থাকবে, ওইখানে একটা ক্লিক করলে আপনাকে আবার এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আমরা আরেকটা পেজ তৈরি করব যেটার নাম দিলাম আমরা সার্ভিস। তারপর আমি এখানে এটাকে পাবলিশ করে দিলাম। তারপর আমরা আবার ব্যাক করব, এখানে গিয়ে এবার আমরা আরেকটা পেজ তৈরি করি কন্ট্যাক্ট। ওকে, তারপর আমি এবার এটাকেও
পাবলিশ করে দিলাম। তাহলে আমরা কয়েকটা পেজ তৈরি করে ফেললাম। এবার আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আবার আমরা তৈরি করব কি মেনুতে যাব। দেখেন আমাদের ওয়েবসাইটে এখানে কোনো মেনু নাই, তো আমরা মেনু তৈরি করব। মেনুর জন্য আপনি একটা নাম দিতে পারেন, আমরা ধরেন দিলাম মেইন মেনু। এরপর আমরা এটাকে কোথায় দেখাতে চাই, হেডারের মধ্যে, তো আমরা হেডার সিলেক্ট করে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। এবার আমাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখতে চাইলে আপনি ভিউ অলে ক্লিক করে এখানে সিলেক্ট অলে ক্লিক করে অ্যাড মেনুতে দিলে সবগুলো এখানে চলে আসবে। তো এখানে দেখেন যে কাস্টম লিঙ্ক, এটা আমরা রাখবো না, এটাকে আমরা ডিলিট করে দিব। আর হোমটাকে আমরা টপে রাখবো, কন্ট্যাক্টটাকে লাস্টে রাখবো। রেখে এবার আমি এটাকে সেভ করব। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি ড্রাগ এন্ড ড্রপ করে করে মেনুর পজিশনিং চেঞ্জ করতে পারেন। সেভ। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করি, আপনি দেখেন এখানে আমাদের নেভিগেশন মেনুগুলো চলে আসছে। কন্ট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট, সার্ভিসে গেলে সার্ভিস, অ্যাবাউটে গেলে অ্যাবাউট, হোমে গেলে হোম। কিন্তু আমরা এখনো কোনো পেজ যেহেতু ডিজাইন করি না, যে কারণে এটা ব্ল্যাঙ্ক। আমাদের আরও একটা পেজ তৈরি করা লাগতো, যেটা হতে পারে নিউজ অথবা ব্লগ। আমরা ধরেন দিই নিউজ এবং এটাকে আমি পাবলিশ করে দিলাম। এরপর আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আরও একবার এবং আমাদের নিউজ পেজটাকেও আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। আচ্ছা, আপনি যদি ড্রপডাউন মেনু তৈরি করতে চান তাহলে এরকম করে দিতে পারেন, জাস্ট একটু সরিয়ে, তাহলে এটা ড্রপডাউন মেনু হবে। এবার আমি যদি সেভ করি এবং এখানে গিয়ে রিফ্রেশ করি, এই যে দেখেন সার্ভিসের নিচে গেলে এখন আপনি কিন্তু নিউজ পেজটা পাবেন। তো আমি ড্রপডাউন চাই না, আমি চাই সরাসরি থাকুক, তাহলে এভাবে দিলাম, দিয়ে এবার আমি এটাকে সেভ করি। এবার আমরা যদি এখানে রিফ্রেশ করি, দেখেন এই যে নিউজ নামে আলাদা পেজ চলে আসছে। এবার আমরা চলে যাব সেটিংস থেকে আমরা চলে যাব রিডিংয়ে যাওয়ার পর স্ট্যাটিকে যাব, হোম পেজ হবে আমাদের হোম পেজ, আর পোস্ট পেজ হবে আমাদের নিউজ পেজ। এটা সিলেক্ট করে আপনি যখন সেভ করবেন, এখন কি হবে দেখেন, আমরা যদি এখন এখানে আসি, আমাদের হোম পেজটা আবার আগের মতো হয়ে গেছে। নিউজ পেজে গেলে আপনি আমাদের যে পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব প্রথম আলোতে চলে গেলাম, সেখান থেকে খেলার পাতায় যাই। এবার আপনি এখান থেকে চাইলে কিছু পোস্ট কপি পেস্ট করতে পারেন, আমরা জাস্ট লার্নিং পারপাস এখান থেকে কপি পেস্ট করছি। তো আমরা এখন চলে যাব পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট, এখানে যাব। এবার খেলার খবরের এখানে আমি 3টা পোস্ট কপি করব বা 4টা। তো এবার এখানে আসলাম, আসার পরে এই যে টাইটেল, এই টাইটেলটা আমরা কপি করে নিলাম এখান থেকে এবং অ্যাড নিউ পোস্টের মধ্যে আমরা টাইটেলের মধ্যে পোস্টটা দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে যে এই যে ইমেজটা, এটাকে আমরা ডাউনলোড করব। তো সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোড না করে আমি এটা ডেস্কটপ ফোল্ডারে সেভ করি। আচ্ছা, তারপর আমরা এখান থেকে অল্প কিছু টেক্সট কপি করে নিই এবং এখানে গেলাম, এই যে টেক্সটটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর আপনি এখানে পোস্টের মধ্যে গেলে এখানে দেখেন সেট অ্যাজ ফিচার ইমেজ, এখানে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেটাকে আমরা এখানে দিয়ে দিব সেট অ্যাজ ফিচার ইমেজ, এবং আর কিছু করা লাগবে না, এবং আমরা এটাকে এখন পাবলিশ করে দিই। এবং এখন যদি আমরা পেজটাকে একবার রিফ্রেশ করি, আপনি দেখেন যে ইমেজ চলে আসছে, টেক্সট চলে আসছে, এবং আমি এখানে ক্লিক করলে পেজটা বা পোস্টটা এখন আপনি কিন্তু এখানে পড়তে পারবেন। আমরা অল্প একটু টেক্সট নিয়েছি, যে কারণে অল্প একটু। এখানে ক্যাটাগরি দেখেন আনক্যাটাগরাইজড আসছে, তো আমরা এটাকে ওইখান থেকে ফিক্স করতে পারি। আমরা এখানে চলে যাব, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এখানে দেখেন ক্যাটাগরিজ আছে। তো এখানে আপনি নতুন একটা ক্যাটাগরি দিতে পারেন স্পোর্টস, ওকে, এবং এটাকে আমি অ্যাড নিউ ক্যাটাগরি করলাম এবং আনক্যাটাগরাইজ তুলে দিয়ে আমি জাস্ট স্পোর্টস রাখবো এবং সেভ করব। এবার দেখেন এখানে আমার কিন্তু ক্যাটাগরি চলে আসছে স্পোর্টস, ওকে, এবং কে পোস্ট করেছে সেই নামটা এখানে দেখাচ্ছে। এখন আপনি যদি বলেন যে আমি জিমেইল অ্যাকাউন্ট চাই না, আমি এখানে আমার নাম দেখতে চাই, সেক্ষেত্রে আপনি চলে যাবেন আবার সেটিংসে, সেখান থেকে চলে যাবেন আচ্ছা ইউজার থেকে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনি আপনার নাম দিবেন। ধরেন আমি আমার নাম দিলাম আলী হোসাইন, এরপরে নিকনেম আপনি দিতে পারেন আমার নাম শুভ, এবার ডিসপ্লে অ্যাজ আমরা ধরেন দিলাম শুভ, তারপরে আমি সেভ করলাম। অথবা আপনি এখানে ডিসপ্লে অ্যাজে আপনার ফার্স্ট নেম দিতে পারবেন, লাস্ট নেম দিতে পারবেন, ফুল নেম দিতে পারবেন, যেভাবে ইচ্ছা আপনি দিতে পারবেন। দিয়ে এবার আমি এটাকে আপডেট করে দিলাম এবং এখন যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখেন এখন শুভ এটা আসছে। আমার মনে হয় এই জায়গাতে শুভর পরিবর্তে আলী হোসেন থাকলেই সুন্দর লাগবে। আচ্ছা, এবার আমরা আবার পোস্টে যাব, আবার আমরা অ্যাড নিউ পোস্ট করি এবং এই যে এটা আমরা নিয়ে নিয়েছি, এটা বাদ, এটাকে ডিলিট। এবার হচ্ছে পরেরটা নেই, কপি করি, পেস্ট, টাইটেল। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আপনি কিভাবে পোস্ট তৈরি করবেন, কিভাবে পেজ তৈরি করবেন সেটা। এবং এখান থেকে আমরা হচ্ছে আরও কিছু টেক্সট কপি করে নিলাম, এখানে গিয়ে সেট অ্যাজ ফিচার ইমেজের মধ্যে আমরা ছবি যেটা ডাউনলোড করলাম সেটাই দিয়ে দিব। তারপর আমরা এখানে পোস্টটাকে পেস্ট করে দিলাম এবং পোস্টার সেকশনে গিয়ে ক্যাটাগরিতে স্পোর্টস সিলেক্ট করে পাবলিশ,
তাহলে এটাও শেষ। এখানে আরও কন্টেন্ট আছে, হ্যাঁ, আপনি চাইলে এগুলো বসে বসে কপি করতে পারেন। আমার মনে হয় না এগুলো দরকারি, যে কারণে আমি আসলে এটাকে স্কিপ করছি আর কি। তো কয়েকটা পোস্ট দিয়ে আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি। এরপর ধরেন এই যে আরেকটা পোস্ট আছে, সেটাকে আমরা নিতে চাই। তো আমরা নতুন আরেকটা পোস্ট তৈরি করব, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ইমেজটাকে সেভ করে নিই ডেস্কটপে। এরপরে টেক্সটটা কপি করে নিই। আমরা জাস্ট প্রথম প্যারার টেক্সটটাই নিচ্ছি, অত বেশি টেক্সট আমরা এখানে দিচ্ছি না। পোস্ট ট্যাবে যাব এবং এখান থেকে আপলোড ফাইলে যাব এবং এখান থেকে আমরা ইমেজটাকে নিয়ে নেব। আমার কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর 2 ঘন্টার উপর একটা ভিডিও আছে, আমি আপনাকে ওই ভিডিওটা দেখতে রিকমেন্ড করব। তাহলে আপনি প্রত্যেকটা জিনিস আরও ভালো করে অর্গানাইজ করতে পারবেন। যেমন ধরেন আমরা এই ব্লকে আছি, এখানে ব্লকে গিয়ে আমরা কিন্তু টেক্সটের কালার পরিবর্তন করতে পারি। ওকে, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আপনি কিন্তু এরকম অনেক কিছু করতে পারবেন কাস্টমাইজেশন। তো আমি এগুলো নিয়ে এখানে আর কথা বলবো না, যেহেতু এখানে ভিডিও আছে অলরেডি। তারপর আমরা আবার ব্যাক করি, আর একটা লাস্ট পোস্ট আমরা নেই, তাইলেই হবে। আচ্ছা, তো এটা আমরা দিলাম। দেওয়ার পর এবার এখান থেকে আমরা কিছু টেক্সট কপি করে নিই, টেক্সটগুলো এখানে দিয়ে দিলাম এবং থাম্বনেইলে ওরা সেম ইমেজ দিয়েছে, তো আমরা সেম ইমেজই রাখি, বা এই ইমেজটা আমরা দিই, রিপ্লেস, তারপর স্পোর্টস, এটা সিলেক্ট করে পাবলিশ। আচ্ছা, এবার আপনি যদি নিউজ পেজে যান, আপনি দেখেন আমাদের এই যে অনেকগুলো নিউজ পেজ এখানে চলে আসছে। ওকে, এবং এই যে এটাতে আমরা কোনো ফিচার ইমেজ দেই নাই, যে কারণে এখানে কোনো ফিচার ইমেজ আসেনি। এবং আপনি দেখেন ওয়েবসাইটটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা কি এক একটা পোস্ট, এবং আপনি যে কোনো একটা পোস্টে গেলেন, যাবার পর আপনি সেই পোস্টে কমেন্ট করতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি হচ্ছে যে আগের পোস্ট, পরের পোস্টে আপনি যেতে পারেন, দেখেন নেক্সট আর্টিকেল, প্রিভিয়াস আর্টিকেল, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এটা হচ্ছে পোস্টের মজা। কিন্তু পেজগুলোর ক্ষেত্রে কি হয় দেখেন, সিঙ্গেল পেজ ইজ ইকুয়াল টু সিঙ্গেল পেজ, সেখানে আর কোনো ইনফরমেশন নেই। আমরা একটা কাজ করি, আমরা লরেম আইসপাম এখানে যাই, এখান থেকে কিছু ডামি টেক্সট কপি করে নিই। তারপর আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার এডিট পেজে যাই এবং অ্যাবাউটের মধ্যে আমরা কিছু টেক্সট দিয়ে দিই, দিয়ে এবার আমি এটাকে সেভ করে নিলাম। তারপর ধরেন আমাদের আরেকটা কি পেজ ছিল, সার্ভিস পেজ, যেখানে আমরা সেম কন্টেন্টই কপি করে নিই এবং এই যে ওইটা এখানে আমরা পেস্ট করে দিলাম। এবার আমরা ভিউ পেজ করে দেখেন যে সার্ভিস পেজে আমাদের কিছু সার্ভিস আছে, অ্যাবাউট পেজে কিছু অ্যাবাউট আছে, কিন্তু এই জায়গাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক, তাই না? তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি উইজেট সেট আপ করবেন, এই যে উইজেট। তো উইজেটে যাবেন, উইজেটে যাওয়ার পর এখানে আপনি উইজেট দিতে পারেন, এই যে মোবাইল ন্যাব আপার, তারপরে সাইডবার হোম, সাইডবার পোস্ট, সাইডবার পেজেস। এই যে পেজেসের মধ্যে আপনি কি দেখাতে চান, মনে করেন আপনি এখানে দেখাতে চান হচ্ছে একটা সার্চ, SEA, এই যে সার্চ। এরপরে আপনি এখানে আরেকটা দিতে পারেন হচ্ছে রিসেন্ট লেটেস্ট পোস্ট। এবার আমি সেভ করলাম। এবারে যদি অ্যাবাউট পেজটাকে রিফ্রেশ করি, আপনি দেখেন যে সার্চও আসছে, রিসেন্ট পোস্টগুলোও এখানে দেখা যাচ্ছে। তো এরকম অনেক কিছু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এবার আমরা দেখব কন্ট্যাক্ট পেজটাকে আপনি কীভাবে রেডি করবেন। এই যে একটা কন্ট্যাক্ট পেজ, এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকলে ভালো হয়, তাই না? তো এটা করার জন্য আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতে পারেন। তো আপনি প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে। এখানে গিয়ে আপনি সার্চ করবেন কন্ট্যাক্ট ফর্ম, বা শুধু কন্ট্যাক্ট লিখলেই হবে। তো আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা আছে এটাকে ইনস্টল করি এবং অ্যাক্টিভ। এটা ইনস্টল করার সাথে সাথে আপনার এই বাম পাশে একটা মেনু চলে আসবে। আপনি যখন কোনো প্লাগইন ইনস্টল করবেন বা কোনো থিম ইনস্টল করবেন, সেটার ফিচারগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো কন্ট্যাক্টের এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফর্মে যাব, সেখান থেকে আমরা এই শর্টকাটটাকে এখান থেকে কপি করে নিলাম। এরপর আমরা এখানে গিয়ে অ্যাড নিউ পেজে যাব। এই যে এখানে গিয়ে আপনি জাস্ট স্ল্যাশ, এই যে দেখেন একটা স্ল্যাশ দিয়েছে, আপনি স্ল্যাশটা এখানে লিখবেন, লিখে আপনি লিখবেন শর্টকাট, তাহলে শর্টকাট চলে আসবে। এই শর্টকাটের ঘরে আপনি ওইখান থেকে যে শর্টকাটটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন, শেষ। এবার আপনি যদি আপনার ওয়েবসাইটের পেজটাকে ভিউ করেন, হোম পেজ, আপনি দেখেন একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে এবং এই কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু কাজ করবে। ওকে, আমি আপনাকে দেখাই। আমার নাম আমি এখন ধরেন টেস্টিংয়ের জন্য করছি, আমি এখানে দিব শুভ, ইমেইলের অ্যাকাউন্টে দিব শুভ@gmail.com, যদিও এটা আমার কোনো মেইল নেই। আমি দিব লার্নিং ওয়ার্ডপ্রেস ইজ ফান, আই এম লার্নিং ওয়ার্ডপ্রেস। এবার আমি ক্লিক করব সাবমিট, দেখেন মেসেজ সেন্ড। এবার আমি যদি আমার জিমেইলটা ওপেন করি, একটু ওয়েট করতে হবে, এখানে মেইলটা চলে আসার কথা এতক্ষণে। স্প্যাম ফোল্ডার যেহেতু প্রথম মেইল, এই যে দেখেন এখানে এটা চলে আসছে। আপনি এখানে
রিপোর্ট নট স্প্যাম দিয়ে দিলে এটা আপনার ইনবক্সে চলে যাবে। দেখেন এই যে এখানে একদম ওয়েবসাইটের নাম ছিল নিউ শপ এবং লার্ন ওয়ার্ডপ্রেস ইজ ফান, সাবজেক্ট ছিল, মেসেজ ছিল, সব চলে আসছে এবং কোন মেইল থেকে পাঠিয়েছে, তার নাম কি, সব ডিটেল চলে আসছে। এগুলোকেও আপনি ফরম্যাটিং করতে পারবেন। এই যে ফর্ম আছে এটাকে এডিট করবেন, মেইলে যাবেন এবং এখানে আপনি ফরম্যাটিং করতে পারেন। যেমন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, হ্যাঁ এখানে আপনি দিয়ে দিতে পারেন নেম, তারপরে এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে যে ইওর নেম, এটা কপি করে দিবেন এবং এটাকে এখানে আপনি পেস্ট করে দিবেন। তাহলে এরপর এবার নেমটাকে আলাদা লাইনে দেখাবে আর কি, এরকম। তো আপনার হাতে অনেক কন্ট্রোল আছে, আপনি এগুলো একটু এক্সপ্লোর করতে পারেন এবং এগুলোর উপর আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে এবং আপনি সেখান থেকে রেডি করতে পারেন। চলেন আমরা আবার ব্যাক করি। এখন আপনার মাথায় হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই এআই ভার্সেস ওয়ার্ডপ্রেস, আমাদের কি এরকম একটা সিনারিওতে ওয়ার্ডপ্রেস শেখা উচিত কিনা? দেখেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য এআইটা কখনোই কম্পিটিটর না, আমি বলবো কম্পেনিয়ন। কেন? কারণ হচ্ছে এআই দিয়ে আমরা কি কাজগুলো করি? এআই দিয়ে আমরা বোরিং কাজ বা যে কাজগুলো রিপিটেটিভ বারবার করতে হয়, এই কাজগুলো আমরা এআইকে দিয়ে করি। যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে চান, আপনি এলিমেন্টর এআই দিয়ে সুন্দর করে ওয়েবসাইটটা ডিজাইন করিয়ে ফেলতে পারেন। তাকে আপনি বলেছেন, আপনি তাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটার উপর ডিপেন্ড করে সে আপনাকে ওয়েবসাইটটা বানিয়ে দিয়েছে। কিন্তু সে যে ওয়েবসাইটটা বানাবে, সেই ওয়েবসাইটের যে ইমেজগুলো সে জেনারেট করবে, বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো 99.99% ক্ষেত্রেই সেই ইমেজগুলো আপনি ব্যবহার করবেন না, আপনি আপনার ইমেজগুলো ব্যবহার করছেন। সে যে টেক্সটগুলো দিচ্ছে, আপনি হয়তো সেই টেক্সটগুলো ব্যবহার করবেন না, আপনি আপনার মতো টেক্সট ব্যবহার করবেন। সে যে স্ট্রাকচারটা দিয়েছে সেখানেও আপনি টুকটাক মডিফিকেশন করবেন। তো একটা ওয়েবসাইট এআই হয়তো আপনাকে বানিয়ে দিল, কিন্তু আপনি এটার মধ্যে অনেক রকমের মডিফিকেশন কিন্তু করবেন বা করছেন। তো এই কাজগুলো কে করলো? আপনি করলেন। এআই ডেফিনেটলি আপনার জন্য একটা স্ক্র্যাচ তৈরি করে দিয়েছে, কিন্তু সেটার উপর আপনিই কাজ করেছেন। হ্যাঁ, এবার শুধু যে এই এলিমেন্টরের কথা বলবো এরকম না, যে কোনো ধরনের ডিজাইন রিলেটেড হেল্প আপনি যখন এআই থেকে নেবেন, হুবহু সেই ডিজাইনটা আপনি ব্যবহার করছেন না। কন্টেন্ট জেনারেশনের জন্য আপনি যে কোনো চ্যাটবট ব্যবহার করতে পারেন, হতে পারে চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড অথবা কোপাইলট, যেটাই আপনি ব্যবহার করেন না কেন, গ্রক, যেটাই ব্যবহার করেন না কেন, আপনি জাস্ট প্রম্পট দিয়েছেন এই কি টপিকে আপনি পোস্ট তৈরি করবেন, এই আইডিয়াটা আপনার। হ্যাঁ, আপনি কিরকম আর্টিকেল চান, সেই আইডিয়াটাও আপনার। আপনি চ্যাট জিপিটি বা চ্যাটবটকে বলেছেন, বলার পরে সে আপনাকে আর্টিকেলটা লিখে দিয়েছে। লিখে দেওয়ার পর আপনি পড়লেন, পড়ার পর আপনার মনে হলো যে ফার্স্ট প্যারাটা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো, প্যারার টোনটা ডিফারেন্ট দরকার। এই যে মডিফিকেশনগুলো আপনি করাচ্ছেন, ডেফিনেটলি আপনার আর্টিকেলটা হয়তো চ্যাটবটই লিখে দিল, কিন্তু এটার মডিফিকেশনগুলো যে আপনি করিয়ে এটাকে আপনার পছন্দ মতো একটা ক্রাফটেড ভার্সন আপনি বানালেন, এই কাজটা কিন্তু আপনি করেছেন, এটা কিন্তু এআই করে নাই। তাহলে এআইটা কি আপনার কম্পিটিটর হলো না, এটা আপনার কি হলো? কম্পেনিয়ন। আপনি যত ভালো এআইকে ব্যবহার করতে পারবেন, যত ভালো আপনি এআই শিখবেন, আপনার জন্য কাজটা তত সহজ হবে। এবং এই কারণে আমি সবসময় মনে করি এআইটা আমাদের কম্পিটিটর না, এটা আমাদের কম্পেনিয়ন। এবং আপনাদের মধ্যে অনেকেই বলবে যে এআই এর কারণে আমরা চাকরি হারাবো। আমি বলবো যে এআই আপনার চাকরিটা হারাবে না, আপনি চাকরি হারাবেন এমন একজনের কাছে যে এআইটাকে ভালো ব্যবহার করতে জানে। তাই আপনি সেই পার্সনটা হন যে ভালোভাবে এআই টুলগুলোকে ব্যবহার করতে পারে। যদি আপনি সেটা করেন, তাহলে এআইটাকে কখনো আপনার কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না, সবসময় এটা আপনার কম্পেনিয়নই মনে হবে। এখন আমরা বলবো যে ওয়ার্ডপ্রেসটা কার শেখা উচিত। আপনি যদি একজন বিজনেস এন্টারপ্রেনার হন এবং আপনি আপনার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট লঞ্চ করতে চান, আপনি সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে লঞ্চ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। আপনি একটা জব করছেন, আপনি একজন গৃহিণী, আপনি একজন স্টুডেন্ট এবং আপনি পার্ট টাইম আর্নিং এর একটা অপশন খুঁজছেন, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। অথবা আপনি ফ্রিল্যান্সিং করতে চান, সেই জন্য আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। আপনি রিমোট জব করতে চান, আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। এইসব সিনারিওতে ওয়ার্ডপ্রেস শেখাটা যৌক্তিক। এবং আপনি মনে করেন যে আমি একটা বিজনেস আছে বা আমার একটা বিজনেসের জন্য আমার একটা ওয়েবসাইট বানানো দরকার, আমার এত সময় কই নিজের ওয়েবসাইট নিজে ওয়ার্ডপ্রেস শিখবো, বানাবো, হ্যাঁ এত সময় কই, আমি একজনকে হায়ার করবো, সে আমাকে ওয়েবসাইট বানিয়ে দিবে। দেখেন, আপনি একটা ডেভেলপারকে দিয়ে এটা করাতেই পারেন, কিন্তু এরপর আপনার মাইনর আপডেট করার দরকার হবে। এই কাজগুলোর জন্য ডেভেলপারকে বারবার আপনাকে নক করতে হবে, এটার জন্য আলাদা আপনাকে পেমেন্ট করতে হবে। আমার একটা ভিডিও আছে 2 ঘন্টায় ওয়ার্ডপ্রেস শেখার, এক টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস। আপনি সেই ভিডিওটা যদি দেখেন, দেখতে আপনার 2 ঘন্টা সময় লাগবে। আপনি কিন্তু অন দ্য গোতে, আপনি অফিসে যাচ্ছেন, বাসায় ফিরছেন, হ্যাঁ আপনার অবসর সময় আপনি একটু একটু করে দেখে এটা শেষ করে ফেলতে পারেন। যখন আপনি দেখে ফেললেন, আপনি ঠিক আছে ওয়েবসাইটটা অন্য কাউকে দিয়ে বানালেন, কিন্তু এরপর আপনার যদি কোনো মডিফিকেশন দরকার হয়, আপনার কিন্তু কারো হেল্প লাগবে না, আপনি নিজেই সেটা করতে পারবেন। আমার চ্যানেলে যে ওয়ার্ডপ্রেস 101 কাস্টমাইজেশন প্লেলিস্টের যে প্লেলিস্টটা আছে, তো আপনি যদি সেই প্লেলিস্টটা ফলো করেন, মাঝে মাঝে সময় নিয়ে একটু একটু করে দেখেন, ওয়ার্ডপ্রেসের উপরে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে এবং কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, কিভাবে ওয়েবসাইটের বেসিক মডিফিকেশন করতে হয়, কিভাবে ওয়েবসাইটটাকে সুপার পাওয়ার করতে হয়, কিভাবে ওয়েবসাইটের সিকিউরিটি বাড়াতে হয়, স্পিড অপটিমাইজেশন কিভাবে করতে হয়, ডোমেন এবং হোস্টিং এর মধ্যেকার পার্থক্য কি, বেশিরভাগ জিনিসপত্র আপনি তখন শিখে যাবেন।
এটা আপনার ক্যারিয়ারে অনেক হেল্প করবে, আপনার বিজনেসটাকে বাড়াতে সাহায্য করবে। তো আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন যে হ্যাঁ আমি ওয়ার্ডপ্রেস শিখবো, তাহলে কিভাবে আপনি শুরু করবেন আমি এখন আপনাকে রোড ম্যাপটা বলে দিচ্ছি। আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান, সেটা হতে পারে আপনি আপনার বিজনেসের জন্য, হতে পারে আপনি ফ্রিল্যান্সিং করতে চান, হতে পারে আপনি রিমোট জব করতে চান, আপনার ইন্টেনশন যেটাই হোক, রোড ম্যাপটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। প্রথমে আপনাকে বেসিক্সটা শিখতে হবে, কিভাবে ইন্টারনেট কাজ করে, কিভাবে ডোমেইন কাজ করে, কিভাবে হোস্টিং কাজ করে, কিভাবে ব্রাউজার কাজ করে, আপনাকে এটা জানতে হবে। এটা যখন আপনি জানলেন এবং আপনি যখন ডোমেইন হোস্টিং এর পার্থক্যটা বুঝলেন, এরপরে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে সেট আপ করতে হয়, ওয়ার্ডপ্রেসের বেসিক্স ইনস অ্যান্ড আউটস আপনাকে জানতে হবে, কিভাবে ওয়েবসাইটের সেটিংগুলো কনফিগার করতে হয়, কিভাবে পেজ তৈরি করতে হয়, কিভাবে পোস্ট তৈরি করতে হয়। আপনি অলরেডি এগুলো দেখেছেন, আমি একটু আগে আপনাকে এগুলো দেখিয়ে দিয়েছি। কিভাবে প্লাগইন সেট আপ করতে হয়, কিভাবে থিম সেট আপ করতে হয়, প্লাগইন এবং থিমের মধ্যেকার পার্থক্য কী, এগুলো আপনি শিখবেন। যখন আপনি এগুলো শিখে ফেলবেন, এরপরে আপনার কাজ হবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেখা। এই কাস্টমাইজেশনের অনেকগুলো প্লাগইন আছে, তবে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লাগইনের কথা যদি আপনি বলেন সেটা হচ্ছে এলিমেন্টর। এর বাইরে আরও দুইটা পপুলার প্লাগইন আছে, একটা হচ্ছে ডিভি, তারপরে ড্রয়েভ। তো এই প্লাগইনগুলো আপনি শিখতে পারেন। এগুলো শিখলে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা শিখবেন এবং খুব সুন্দর করে কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। আমি একটা প্রো টিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে এই প্লাগইনগুলোর প্রো ভার্সনটাও আপনি শিখে নেবেন। এর ফলে আপনার কাস্টমাইজেশনের কন্ট্রোলটা আরও বাড়বে এবং আপনি আরও ভালো কাস্টমাইজেশন করতে পারবেন। আপনি যখন ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইবেন, তখন আপনি দেখবেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক যেরকম ক্লায়েন্ট চায় সেরকম ডিজাইন হয়তো আপনি কাস্টমাইজেশন দিয়ে করতে পারছেন না। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, থিম ডেভেলপমেন্ট ইজ এ থিং এবং আমাকে থিম ডেভেলপমেন্ট শিখতে হবে। তো যতদিন আপনি কাস্টমাইজেশন পর্যন্ত থাকবেন, অতদিন আপনাকে কোডিং খুব একটা জানতে হবে না। বেসিক সিএসএসটা জানলে আপনার কাস্টমাইজেশনটা ইজি হবে, না জানলেও চলবে। কিন্তু আপনি যখনই ডেভেলপমেন্টে যাবেন, আপনাকে তখন কিন্তু আরও নতুন জিনিসপত্র শেখা লাগবে। যেমন HTML আপনাকে শিখতে হবে। HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমার একটা ক্র্যাশ কোর্স আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। ওইটা যদি আপনি শেখেন, তাহলে আপনি ওয়েবসাইটের স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি শিখে যাবেন। ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার পরের ধাপ হচ্ছে আমাদের ডিজাইন করা। তো ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের ব্যবহার করতে হয় CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। সেটা আপনাকে শিখতে হবে। আমার একটা ক্র্যাশ কোর্স আছে 8 ঘন্টার প্লাস, আপনি ওটা দেখে নিলে আমি কনফিডেন্ট আপনার আর অন্য কোথাও যেতে হবে না। ওয়েবসাইটের যত লাইভ ইন্টারেক্টিভিটি আছে, এটার জন্য আপনার শিখতে হবে জাভাস্ক্রিপ্ট। আমার একটা প্লেলিস্ট আছে, অ্যাগেইন আপনি সেটা চেক আউট করতে পারেন। তো জাভাস্ক্রিপ্টটা যখন আপনি শিখে নিলেন, ওয়ার্ডপ্রেস মূলত একটা CMS মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা PHPর উপর ভিত্তি করে কাজ করে, যে কারণে আপনার PHPটাও জানতে হবে। আপনি যদি জাভাস্ক্রিপ্টটা শিখে ফেলেন, PHP শেখা অনেক সহজ। আমার একটা ভিডিও আছে, যদিও সেটা 2-3 বছর আগের, কিন্তু আপনারা যদি চান যে সেটার একটা আপডেটেড ভার্সন আসুক, আমাকে কমেন্ট করতে পারেন, চেষ্টা করব ইনশাল্লাহ। তো PHP আপনাকে শিখে নিতে হবে। যখন আপনি PHPটা জানবেন, এরপরে আপনার কাজ হবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা শেখা। স্টেপ বাই স্টেপ আপনি থিম ডেভেলপমেন্টটা শিখবেন। যখন আপনি মোটামুটি কনফিডেন্ট থিম ডেভেলপমেন্টে, এবং তখন আপনি দেখবেন ওয়েবসাইটে লাইভ ইন্টারেক্টিভিটি দরকার হবে, অনেক সময় প্লাগইনের বিভিন্ন ফিচার অ্যাড করার দরকার হবে, তখন আপনি জাভাস্ক্রিপ্টের 2টা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। লাইভ ইন্টারেক্টিভিটির জন্য রিয়্যাক্ট, আর প্লাগইনের ইন্টারেক্টিভিটির জন্য আপনি Vue.js শিখতে পারেন। শুধু রিয়্যাক্ট শিখলেও হবে। তো এগুলো যদি আপনি শিখে নেন, তাহলে মোটামুটি আপনি কনফিডেন্ট যে হ্যাঁ, আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। এর বাইরে আমি আপনাকে আরও 2টা জিনিস শিখতে বলবো। একটা হচ্ছে ফিগমা। ফিগমাটা যদি আপনি শেখেন, তাহলে ডিজাইন টুলের উপর আপনার একটা ভালো কন্ট্রোল থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবেন, আপনার টুকটাক ডিজাইন করাই লাগবে। ক্লায়েন্টের ডিজাইন নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ফিগমাটা জানেন, আপনার জন্য কাজটা অনেক সহজ হবে। আরেকটা হচ্ছে গিট, ভার্সন কন্ট্রোল। এটাতে সুবিধা হয় কি, আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করি, বেশিরভাগ ক্ষেত্রে একটা থিমে আমরা একা কাজ করি না, কয়েকজন ডেভেলপার কাজ করে। কে কোথায় কি আপডেট করলো, কে কোথায় কি মডিফাই করলো, এগুলোর ট্র্যাকিং বা এগুলোর কন্ট্রোলিংয়ের জন্য আপনার গিট জানাটা ইম্পর্টেন্ট। তো আপনি যদি গিটটা শিখে নেন, তাহলে এটা আপনার জন্য অনেক সহজ হবে এবং সুন্দর হবে। তো এই জিনিসগুলো আমি আপনাকে রিকমেন্ড করবো শিখে নেওয়ার জন্য। এগুলো শিখে নিলে আপনি কনফিডেন্টলি বলতে পারেন যে আমি একজন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। এরপরে আপনার কাজ হবে আপনার এই পুরো স্কিলটাকে মনিটাইজ করা। তো যদি আপনি এই কাজগুলো শিখে ফেলেন, তাহলে আপনার কাজ হচ্ছে মনিটাইজ করা। মনিটাইজ করার জন্য আমি আপনাকে বলবো, ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancer.com, guru.com, এই ওয়েবসাইটগুলোতে একটু চোখ রাখার জন্য। এসব ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেন করবেন, গিগ তৈরি করবেন, ফাইবারে, আপওয়ার্কে নিজের প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন, হ্যাঁ, কভার লেটার লিখবেন এবং বিড করবেন জবের জন্য। এই কাজটা আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন। কয়েকটা ফ্রিল্যান্সিং প্রজেক্টে যখন আপনার কাজ করার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে একটা ওয়েবসাইটের কী কী জিনিস দরকার, কীভাবে ম্যানেজ করতে হয়। এগুলো যখন আপনি শিখে ফেলবেন, এরপর আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। দেশের বিভিন্ন কোম্পানিতে, যেমন BD জবসে অ্যাভেলেবেল জব থাকে। আবার আপনি যদি মনে করেন যে না, আমি দেশের বাইরে জব করতে চাই,
আপনি ট্রাই করতে পারেন লিঙ্কডইন জবস পোর্টালটা, indeed.com আছে, glassdoor.com আছে, এঞ্জেল লিস্ট আছে, এই ওয়েবসাইটগুলো আপনি ফলো করতে পারেন। এসব ওয়েবসাইটে প্রচুর জব সার্কুলার হয়। ইভেন আমার একটা গিটহাবের আমি যখন জব খুঁজতাম তখন আমি একটা লিস্ট করেছিলাম, সেই লিস্টের লিঙ্কটা আমি গিটহাবের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, বা আমি যদি ভুলে যাই আমাকে কমেন্টে একটু মনে করিয়ে দিন, মনে থাকবে ইনশাল্লাহ। তো সেই লিঙ্কটা আমি দিয়ে দিব, আমি যে কোম্পানিগুলোতে ট্রাই করতাম আপনি সেগুলোকেও একটু চেক আউট করতে পারেন যে সেখানে কোনো জব অপরচুনিটি আছে কিনা। এবং আশা করবো আপনি ভিডিওতে এখন একটা লাইক করবেন। এতটা ইফোর্ট দিয়ে একটা ভিডিও বানানোর পরে সেখানে এইটুকু অ্যাপ্রিসিয়েশন তো আশাই করি। আপনি এতটুকু পর্যন্ত আসলে কমেন্টে লিখতে পারেন আপনার মতামতটা টাইম স্ট্যাম্প সহ, তাহলে আমি বুঝতে পারবো আপনি ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছেন। তো এই কাজগুলো করবেন এবং আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই লাগবে, যেখানে আপনার স্কিলগুলো, আপনার প্রজেক্টগুলো, সেগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখবেন। আপনি একটা রেজুমে তৈরি করবেন, রেজুমের মধ্যে সব আপনার এক্সপার্টিসগুলো সুন্দরভাবে আপনি গুছিয়ে রাখবেন। লিঙ্কডইনে আপনি নিজেকে একটু প্রোফাইলটাকে সুন্দর করে অপটিমাইজ করবেন এবং লিঙ্কডইনের মধ্যে আপনার একটা নেটওয়ার্ক তৈরি করবেন, প্রফেশনাল নেটওয়ার্ক। এই কাজগুলো যদি আপনি করেন, আমি বিশ্বাস করি আপনার জন্য জব পাওয়াটা অনেক সহজ হবে এবং আপনার ক্যারিয়ারটা সাস্টেনেবল ক্যারিয়ার হবে। নো ম্যাটার আপনি একজন স্টুডেন্ট, আপনি একটা জব করছেন, আপনি একজন গৃহিণী, আপনি যে সেকশনেই থাকেন না কেন, আপনি যদি আমার এই পাথটা ফলো করেন, আমি বিশ্বাস করি আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা কথা বলবো একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আপনার আসলে কি কি এআই টুল ব্যবহার করা উচিত এবং কিভাবে সেটা ব্যবহার করবেন। এখানে একটা কথা আপনাকে বলা হয়নি, সেটা হচ্ছে আপনি অবশ্যই কমার্সটা শিখবেন। কমার্সটা যখন আপনি শিখবেন তখন আপনি কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন এবং কমার্সের জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এবার আমরা কথা বলবো এআই নিয়ে, যে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আপনি কিভাবে এআইটাকে আপনার ক্যারিয়ারে ব্যবহার করতে পারেন বা আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারেন। কন্টেন্ট জেনারেশনের জন্য আপনি বার্থা এআই আছে, তারপরে জ্যাপিয়ার আছে, চ্যাটজিপিটি আছে, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করে অপটিমাইজড মানে এসইও অপটিমাইজড কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন এবং ডেফিনেটলি আপনি এআই আপনাকে যে রেজাল্টটা দিয়ে দিচ্ছে ওইটাকেই সরাসরি আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন না, কারণ এআই দিয়ে বানানো পোস্ট আপনি যদি আপনার ওয়েবসাইটে করেন সেটা তো আর মানুষ পড়বে না, তাই না? তো আমি মনে করি এটা পড়ার কথাও না আর কি। যার কারণ হচ্ছে যে আপনি যে পোস্টটা বানিয়েছেন সেই পোস্টটা যে পড়তে চাবে সে হয়তো নিজেই চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে ওই পোস্টটা পড়ে ফেলতে পারে, সে কেন আপনার ওয়েবসাইটে গিয়ে পড়বে যদি সেখানে পার্সোনাল টাচটা না থাকে। তো এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করব আপনি যখন এইসব এআই টুলগুলো ব্যবহার করবেন তাদের থেকে যে রেজাল্টটা পাবেন সেটাকে নিজের মতো করে অপটিমাইজড করে নিয়ে তারপরে আপনি পোস্ট করবেন। আপনার ওয়েবসাইটে যখন ডিজাইন আপডেট দরকার হবে বা ডিজাইন রিলেটেড হেল্পের দরকার হবে তখন আপনি এলিমেন্টর এআই ব্যবহার করতে পারেন। তাকে আপনি প্রম্পট দিলেই সে আপনার জন্য একটা সুন্দর ডিজাইন করে দিবে বা ডিজাইন রিলেটেড হেল্প করবে। আপনি উইজার্ড এআইটা ব্যবহার করতে পারেন, আপনি ডিজাইনস এআই এটা ব্যবহার করতে পারেন। এইসব ওয়েবসাইটে যদি আপনি যান দেখবেন যে অনেক হেল্প আপনি এখান থেকে পাবেন, যদিও এগুলো পেইড, কিন্তু আপনি যদি এগুলো ব্যবহার শেখেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট ডিজাইনিংয়ের যে প্রসেসটা সেটা অনেক সহজ হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি অনেক ভালো ডিজাইন করে ফেলতে পারবেন। ডেফিনেটলি তারা আপনাকে যে ডিজাইনটা দিবে হুবহু সেটাই আপনি ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারবেন না, সেখানে কাস্টমাইজেশনের দরকার হবে, নিজের পার্সোনাল টাচের দরকার হবে, সেটা তো আপনি করবেন, কিন্তু বেসিক স্ট্রাকচার বা ইনিশিয়াল হেল্পটা এখনই আপনি কিন্তু এআই গুলো থেকে পেয়ে যাচ্ছেন। আপনি জিপ ডাব্লিউপিটা ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে এআই থিম বিল্ডার ওয়ার্ডপ্রেসের জন্য। সে আপনার জন্য, আপনি যদি ঠিকভাবে তাকে ইনস্ট্রাকশন দিতে পারেন, সে আপনার জন্য একটা থিম বানিয়ে দিবে, ওয়ার্ডপ্রেস থিম। জাস্ট ইমাজিন করেন এআই গুলো কত সামনে চলে যাচ্ছে এবং আগামী বছরগুলোতে আমরা এআই এর দাপট আরো বেশি দেখবো। তো আপনি যদি এগুলোতে কমফোর্টেবল না হন ব্যবহারে তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। এই জন্য আমি আপনাকে বলবো যে এই প্লাগইনগুলোতে কমফোর্টেবল হন। এবং আমি কোন প্লাগইনটা ব্যবহার করি, আমি কোন নতুন এআই টুলটা ব্যবহার করা শিখেছি, এগুলোর উপর আমি আপনি ভিডিও চান কিনা কমেন্টে জানাতে পারেন। আপনি কোডিংয়ে হেল্প নেওয়ার জন্য বা কোড জেনারেটরের জন্য আপনি কোড ডাব্লিউপি এটা ব্যবহার করতে পারেন। সেখানে আপনি জাস্ট একটা প্রম্পট দিতে পারেন যে আমি এই শর্ট কোডটা কিভাবে তৈরি করব, তাহলে সে আপনাকে পিএইচপিতে কোড লিখে দিবে। ইনফ্যাক্ট সেম কাজটা আপনি চ্যাটজিপিটি দিয়েও করাতে পারেন, কিন্তু কোড ডাব্লিউপিটা জাস্ট ওয়ার্ডপ্রেসকে ফোকাস করে বানানো, যে কারণে সেখানে আপনার প্রম্পটিং দিলে ভালো আউটপুট আসবে ডেফিনেটলি, আপনি আশা করতেই পারেন। আবার এসইও এবং ওয়েবসাইটের অপটিমাইজেশনের জন্য আপনি 10 ওয়েব ব্যবহার করতে পারেন, র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করতে পারেন, এরকম আরও অনেক ওয়েবসাইট আছে, এগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। এবং এগুলো যদি আপনি ব্যবহার করেন, এইসব এআই টুলগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনার ওয়েবসাইটটাকে এসইও অপটিমাইজড করতে এবং র্যাঙ্ক করাতে সার্চ ইঞ্জিনের মধ্যে অনেক সহজ হবে। আপনি যদি বলেন যে ভাই 2025 সালে কে গুগলে সার্চ করে, আমরা তো সব চ্যাটজিপিটিতে সার্চ করি, তো এরপরেও আপনার কিন্তু সার্চে মানে অর্গানিক কন্টেন্ট বা অর্গানিক ভিজিটরের দরকার আছে, এবং অর্গানিক ভিজিটর যদি আপনি পেতে চান তাহলে ডেফিনেটলি আপনার ওয়েবসাইটটা পারফেক্টলি সার্চ ইঞ্জিন অপটিমাইজড হতে হবে। আবার আপনি রুটিন বিভিন্ন টাস্কের জন্য এআই টুলগুলোকে ব্যবহার করতে পারেন। এখানে যদি আমি একদম রিয়েল একটা কেস স্টাডি আপনার সাথে শেয়ার করি, আমাদের কোম্পানিতে আমরা রিসেন্টলি একটা ওয়েবসাইটে কাজ করেছিলাম, যেখানে তাদের হচ্ছে যে তারা দেখলো যে তাদের কিছু কিছু কাস্টমার আছে, এরা জাস্ট মাসের লাস্ট 5 দিনে 25 থেকে 30 এই 5 দিনের মধ্যে তারা শপিং করে।
তো আমরা চিন্তা করে দেখলাম যে জাস্ট ওই স্পেসিফিক ওই কাস্টমারগুলোকে আমরা যদি ওই সময় কোনো কুপন কোড দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সেল বাড়বে। তখন আমরা হচ্ছে যে ওইখানে এআই ইন্টিগ্রেট করি এবং এআই ইন্টিগ্রেট করে আমরা কাস্টমাইজড মেইল তাদেরকে পাঠাই যে আপনার জন্য, আপনি যদি এই প্রোডাক্টগুলো কেনেন তাহলে আপনার জন্য 5% ডিসকাউন্ট। এখন সে হয়তো চিন্তা করবে, আরে আমি তো এই প্রোডাক্টটা এই সময় কিনি। মনে করেন আমি একটা উদাহরণ দিই, ধরেন একটা কাস্টমার প্রতি মাসের 25 থেকে 30 তারিখ এর সময়টাতে সে গুঁড়ো দুধ কেনে। আমি তাকে মেসেজ পাঠালাম 25 তারিখে বা 24 তারিখে যে আপনি যদি কালকে গুঁড়া দুধ কেনেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। তো সে কিন্তু নর্মালি এই সময়টাতে গুঁড়া দুধ কেনে। আমি তাকে কিন্তু চালে অফার দেই নেই, ডালে অফার দেই নেই, অথবা আমি তাকে অন্য কোনো ভেজিটেবলে অফার দিইনি। আমি তাকে অফার দিয়েছি কোথায়? গুঁড়া দুধে। কারণ আমি দেখেছি যে গত 1 বছরের হিস্ট্রিতে সে প্রতি মাসের লাস্ট 10 দিনে গিয়ে গুঁড়া দুধ কেনে। তো এরকম পার্সোনালাইজড মেসেজ যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার বিজনেসটা গ্রোথ করবে। আমাদের কোম্পানিতে এটা প্রায় 30%-এর মতো সেল ইনক্রিজ হয়েছে যখন আমরা এভাবে কুপন কোড দেওয়া শুরু করেছি। তারপরে হচ্ছে যে কোর্স অ্যাবান্ডেন একটা ব্যাপার থাকে, চেকআউট অ্যাবান্ডেন, মানে কেউ যদি চেকআউট পেজে গিয়ে আধা ঘন্টা ওয়েট করে, এখনও চেকআউটটা কমপ্লিট না করে, তখন আপনি তাকে একটা অফার পাঠাতে পারেন যে আপনি যদি এখন চেকআউটটা কমপ্লিট করেন তাহলে এই কুপন কোডটা ব্যবহার করলে ডিসকাউন্ট পাবেন। বা আপনি তাকে একটা রিমাইন্ডার দিতে পারেন অ্যাটলিস্ট যে আপনি চেকআউট পেজে আছেন, আপনি কি আসলেই সেটা কমপ্লিট করতে চান কিনা। এরকম রিমাইন্ডার আলি এক্সপ্রেস কন্টিনিউয়াসলি দিতে থাকে। আবার আপনি মনে করেন কেউ একজন কোনো একটা কিছু পারচেস করতে গেল এবং লাস্ট মোমেন্টে গিয়ে সে পারচেস করলো না, তাকে আপনি একদিন পরে একটা অফার দিতে পারেন যে আপনি কোর্সটা এই জিনিসটা পারচেস করেন নাই, আপনি এটা আসলে পারচেস করতে চান কিনা। তো এরকম ডিফারেন্ট সিনারিও আপনি ব্যবহার করতে পারেন এবং এগুলোর জন্য আপনি কিন্তু এআইকে ব্যবহার করতে পারেন। তো এআই ব্যবহারের অনেক অপরচুনিটি আছে, আপনি এই অপরচুনিটিগুলোকে কাজে লাগান। আমি আপনাকে রিকমেন্ড করবো আপনার চোখ কান খোলা রাখেন এবং চোখ কান খোলা রেখে আপনি সামনের দিনগুলোতে আগাতে শুরু করেন। স্মার্টলি মুভ করেন, গাধার মতো দৌড়ায় লাভ হবে না, এখন আর আপনাকে স্মার্টলি মুভ করতে হবে। তো আপনি যদি স্মার্ট মুভটা করতে থাকেন, আমি বিশ্বাস করি আপনার ক্যারিয়ারটা ভালো একটা ক্যারিয়ার হবে এবং আপনি মোটামুটি কনফিডেন্ট থাকতে পারবেন এবং এআই ভীতিটা আপনার অনেক কমে যাবে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার কোর্সগুলো চেক আউট করতে চান তাহলে ডেফিনেটলি আমার ওয়েবসাইটে যেতে পারেন এবং আমার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি যদি ডোমেন হোস্টিং পারচেস করতে চান সেক্ষেত্রে হোস্টিংয়ারের লিঙ্ক, কুপন কোড সব আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো চেক আউট করার জন্য। এরপরে আপনি কোন টপিকে ভিডিও চান কমেন্টে জানাতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।